এই টয়া, কোথায় গেলি শুনি? বাড়িতে কত কাজ পড়ে রয়েছে। আর এই মেয়েটা যে কোথায় যে পড়ে রয়েছে কে জানে। বাড়িতে ফেরার যে কোনো নাম গন্ধই নেই। এই মেয়েটাকে নিয়ে আর পারি না বাপু। কি হয়েছে মামি? তুমি কি আমাকে ডেকেছিলে? ডাকবো না তো কি করব? তোর নাম ধরে কি কীর্তন গাইবো? হ্যাঁ, বলি কোথায় গিয়ে পড়েছিলি? বাড়ির কাজকর্মগুলো কি আমি করব নাকি? হ্যাঁ, আমি তো ঘরেই ছিলাম মামি, কাজ করে খুব ক্লান্ত লাগছিল, তাই ঘরে বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম। কাজ করেছিস না ছাই, শুধু রান্না বান্না করে কি মহাভারত উদ্ধার করে ফেলিস? হ্যাঁ, শুধু রান্না কোথায় করলাম মামি? ঘর ঝাড়ু দেওয়া, থালা বাসন মাজা, কাপড় চোপড় ধোয়া, সব কাজ তো আমি একাই করি। বাবা, কাজের তো খুব হিসেব করে রেখেছিস। তা আমার বাড়িতে যে বসে বসে কয়দিন ধরে ফ্রিতে খাচ্ছিস, সেটার কি হিসাব রেখেছিস? মামি, তুমি এসব কি বলছো? কিসের মামি রে? হ্যাঁ, তোকে বিনে পয়সায় থাকতে দিচ্ছি, খাওয়াচ্ছি, পড়ালেখা করাচ্ছি, এটা তো তোর সাত কপালের ভাগ্য। আবার তুই কিনা একটু কাজ করিস, সেটারও আবার হিসেব করে রাখিস। আমি তো হিসেব করিনি মামি, তুমি জিজ্ঞেস করাতে আমি বললাম। আচ্ছা বাদ দাও এসব, এখন বলো কি কাজের জন্য আমাকে ডেকেছো? তুই জানিস না ঘরের মধ্যে যে এক গাদা ময়লা কাপড় চোপড় পড়ে আছে, সেগুলো কে ধুবে? হ্যাঁ, আমি ধুবো। ঠিক আছে মামি, আমি কাপড় চোপড় ধুয়ে দিচ্ছি। এই কথা বলে টয়া পুকুর পাড়ে এক গাদা কাপড় চোপড় নিয়ে যায় ধোয়ার জন্য। কি রে টয়া, কেমন আছিস? সকাল সকাল এতগুলো কাপড় চোপড় নিয়ে পুকুর পাড়ে এসেছিস যে? হ্যাঁ কাকিমা, ভালো আছি। এখানে মামা মামির কিছু কাপড় চোপড় আছে, সেগুলি ধোয়ার জন্য পুকুর পাড়ে এসেছি। কি বলছিস তুই এসব? এতগুলো কাপড় চোপড় ধুলে তো তোর ঠান্ডা লেগে যাবে, আর ঠান্ডা লেগে তো জ্বর এসে যাবে। আমার কিছুটি হবে না কাকিমা, যার পৃথিবীতে বাবা মা নেই তার তো অসুখ বিসুখ হতে নেই, তাই না কাকিমা? হ্যাঁ রে টয়া, এত কষ্ট না করে তুই কোথাও চলে যেতে পারিস না? তাহলে তো তোর কষ্ট একটু কম হলেও হতে পারে। আমার যে কোথাও যাওয়ার জায়গা নেই কাকিমা, বাবা মা মারা যাওয়ার পর আমার আপন বলতে কেউ নেই, আমি কোথায় যাব কাকিমা? হ্যাঁ রে টয়া, পৃথিবীতে বাবা মার চেয়ে আর আপন কেউ হয় না রে। হে কাকিমা, আমার যে পুরো কপাল। কি ব্যাপার, দেখি তো চুলার পাড়ে চুলোতে আগুন ধরছে কিনা। এ কি, চুলাতে তো খাবারই বসানো হয়নি এখনো। তাহলে কি নবাবজাদি এখনো নাক ডেকে ঘুমোচ্ছে? ওর এত বড় সাহস! এত বেলা হয়েছে তবু এখনো রান্না বসায়নি। দাঁড়াও, আজকে নবাবজাদিকে দেখাচ্ছি মজা। এই কথা বলে ঝুমা শিয়ালিনী রেগে মেগে টয়ার কাছে যায়। কি হয়েছে কি গিন্নি? সকাল সকাল এত চেঁচাচ্ছ কেন? চিল্লাচ্ছি কি আর সাদে? তোমার এই ভাগ্নিকে আমার বাড়ি থেকে এক্ষুনি তাড়াও, না হলে আমি আজকেই বাপের বাড়ি চলে যাব, এই আমি বলে রাখলুম। আরে কি হয়েছে সেটা তো খুলে বলো। কালকে কয়টা কাপড় চোপড় ধুয়ে নবাবজাদি এখনো শুয়ে আছে, আর বলছে কি আমাকে রান্না করতে। কয়দিন পর পরে বিচার আচার আমার আর ভালো লাগে না, কি যে করি। কি করবে না করবে সেটা তো আর আমি জানি না, তবে তুমি টয়াকে বলো এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যেতে। আমি দরকার হয় কাজের মেয়ে রাখবো, এই আমি বলে দিলুম। দেখ টয়া, তুই অনেকদিনই তো আমাদের সঙ্গে আছিস, কিন্তু এখন বাজার সদাইয়ের যে দাম বেড়েছে, তাতে আমার পক্ষে তোর খরচ বহন করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে রে। টয়া, তুই তোর নিজের খরচ নিজে চালানোর ব্যবস্থা কর রে মা। কি বলছো মামা? এখন আমি এই বয়সে কোথায় যাব, কি করব? কি করবি না করবি সেটা তোর আমরা জানি না, দরকার হয় অন্যের বাড়িতে কাজ কর, আর তাও যদি না হয় তাহলে না খেয়ে মর। মামি, আমি যদি তোমার নিজের মেয়ে হতাম, তুমি কি তাহলে আমার সঙ্গে এরকম করতে পারতে? বেশি ন্যাকামো না করে এক্ষুনি দূর হও আমার বাড়ি থেকে। মামা মামির এরকম ব্যবহারে জয়া অনেক কষ্ট পায়, আর সে অন্যের বাড়িতে যেয়ে কাজ করতে শুরু করে। অন্যের বাড়িতে কাজ করে টয়াকে যে খাবার দেয়, সেই খাবারই জয়ার পেট ভরে যায়। হ্যাঁ রে টয়া, কালকে সকাল সকাল চলে আসিস, আজকে তুই চলে যা, সারাদিন তো অনেক কাজ করেছিস। ঠিক আছে বাঘিনী কাকিমা, আমি তাহলে চলে যাই, এমনিতেও শরীরটা বেশ অসুস্থ লাগছিল, আজকে তাহলে যাই, কাল আমি সকাল সকাল চলে আসবো। টয়া যখন কাজ শেষ করে জঙ্গলের পথ দিয়ে বাড়ি ফিরছিল, তখন জঙ্গলে কার যেন আওয়াজ শুনতে পায়। কেউ আছো? আমাকে একটু সাহায্য করো, দয়া করো, দয়া করে কেউ আমাকে একটু সাহায্য করো। এই যে আমি লতা পাতার পেয়েছে অনেকদিন ধরেই অনেক কষ্টে আছি, কেউ আমাকে সাহায্য করো। কি কি ওইখানে কান্না করছো? আমি গো আমি,
আমি যে জাদু করি ডালিম গাছ, এই গাছে আমার বাসা। তুমি কি আমাকে একটু সাহায্য করবে? হ্যাঁ, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব, কিন্তু কিভাবে সাহায্য করব তুমি বলো। আমার গাছ জুড়ে এত লতা পাতা ছেয়ে গিয়েছে যে লতা পাতার পেঁচে আমার জীবন যায় যায় অবস্থা। তুমি আমাকে আমার গাছ থেকে এই লতা পাতাগুলো ছড়িয়ে আমাকে হালকা করে দাও। ঠিক আছে জাদুকরি গাছ, আমি এক্ষুনি তোমার শরীর থেকে লতা পাতার প্যাচগুলো ছড়িয়ে তোমাকে হালকা করে দিচ্ছি। এরপর টয়া গাছ থেকে সমস্ত লতা পাতা ছাড়িয়ে দেয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই লতা পাতার পেঁচে আমার জীবন যায় যায় অবস্থা ছিল, আজ তুমি আমাকে মুক্ত করে দিলে। বলো, উপহার স্বরূপ তুমি আমার কাছ থেকে কি চাও? এরপর টয়া তার সমস্ত ঘটনা খুলে বলে, আর সব কথা শুনে জাদুকরির গাছটির অনেক মায়া হয়। এই নাও জাদুকরি ডালিমের বীজ। এই বীজটা তুমি যেখানে রোপণ করবে সেইখানেই ডালিমের গাছ হবে, আর ডালিমের গাছে এত ডালিম হবে যে সেইটা কখনোই শেষ হবে না। এরপর টয়া ডালিমের বীজ নিয়ে বাড়ি ফিরে এসে বাড়িতে রোপণ করে দেয়। আরে এ টয়া, হারামজাদি, বাড়িতে এটা কিসের গাছ রোপণ করেছিস? কি হয়েছে মামি? এইটা কোনো অকেজো গাছ নয়, এইটা একটা ডালিম গাছের বীজ। ডালিমের গাছ বললেই হয়ে যায়? এইটা এক্ষুনি আমার বাড়ির উঠোন থেকে নিয়ে ফেলে দিয়ে আয়। মামি, ডালিমের যে অনেক দাম, আর কিছুদিন পরেই তো এই গাছ জুড়ে অনেক ডালিম হবে, তখন বাজারে বেশ ভালো দামে ডালিম বিক্রি করা যাবে। আমি তো তোর কাছে এত কিছু শুনতে চাইনি, এক্ষুনি এই আগাছা আমার বাড়ি থেকে ফেলে দিয়ে আয়। এরপর টয়া সেই গাছটা উঠিয়ে নিয়ে তাদের জঙ্গলের পাশে পরিত্যক্ত এক পুকুরে ফেলে দিয়ে আসে। কত শখ করে এই চারাটি আমি রোপণ করেছিলাম, জাদুকরি গাছ আমাকে দিয়েছিল। আমার বাবা মা নেই দেখে আমাকে এত অবহেলা করছো। যাই, তাড়াতাড়ি কাকিমাদের বাড়িতে যাই। জঙ্গলের ওই পথ ধরে গেলে তাড়াতাড়ি যাওয়া হবে। যাওয়ার পথে টয়া সেই জঙ্গলে পরিত্যক্ত পুকুরের সামনে যায়, আর যে অনেক অবাক হয়ে যায়। আরে আরে, এই পুকুরে দেখি ডালিমের গাছ হয়েছে। কালকে যে গাছটা আমি ফেলে দিয়েছি সেই গাছ এত বড় হয়ে আর এত ডালিম ধরেছে। এগুলো নিশ্চয়ই জাদুকরি ডালিম গাছের কামাল। তারপর টয়ার মামা মামি সেই ডালিম গাছের কথা জেনে যায় আর টয়ার কাছে ক্ষমা চায়, আর টয়াও তার মামা মামির সঙ্গে খুব সুন্দরভাবে জীবনযাপন করতে থাকে।